তসলিমাদি, চিন্ময় কৃষ্ণপ্রভু যাকে এই মুহূর্তে জেলে আটকে রাখা হয়েছে, একজন মানুষ যিনি বিচার পাচ্ছেন না এবং তার হয়ে কেউ দাঁড়াবেন আইনজীবী, সেই পরিস্থিতিও তৈরি হতে দেয়া হচ্ছে না। মানবতার কতটা বিরোধী এই পরিস্থিতি তসলিমাদি? এখন আমি তো আর বাংলাদেশকে এখন আর বাংলাদেশ বলতে চাই না, আমি জিহাদিস্তান বলি। এখন এই জিহাদিস্তানে কোনো বিচার আশা করা যায় না। চিন্ময় কৃষ্ণ দাস কোনো বিচার পাচ্ছেন না, তার কোনো আইনজীবী রাখতে পাচ্ছেন না। এমন আমার মনে হয় আফগানিস্তানেও এমন অবস্থা হয়নি এখনো। তো আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থার দিকে যাচ্ছে এই দেশ। কোন একটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে, তার তো অবশ্যই একজন আইনজীবী থাকার কথা, পাওয়ার কথা, কিন্তু আইনজীবীদের এমনই হুমকি দিয়েছে এই জিহাদি বা জঙ্গি সমর্থক অন্যান্য আইনজীবী গোষ্ঠী, মানে আইনজীবীদের যে সংগঠন আছে তাদের সবাই, তা খুব অবাক করে। আমার খুব অবাক লাগে, দেখুন প্রগতিশীল বুদ্ধিজীবীরা কোথায়? তারা কেন টু শব্দটি করছে না? তারা কেন প্রতিবাদ করছে না? তারা সংখ্যায় কম, এখন জিহাদি সমর্থকরাই বেশি, ধর্মান্ধরাই বেশি। আগে এই সংখ্যাটা কম ছিল, কিন্তু এখন এমন বেড়েছে যে সবাই ভয়ে কথা বলছে না। কিন্তু ভয় পেলে তো চলবে না, দেশকে তো বাঁচাতে হবে। 30 বছর আগেও তো ধর্মান্ধরা ছিল, সে কারণেই তো আমাকে দেশ থেকে বের করেছিল তখন খালেদা জিয়া, এবং পরে যখন আমি ফিরেছিলাম আমার মায়ের অসুখের সময়, তখন শেখ হাসিনাও ঠিক একইভাবে আমাকে বের করে দিয়েছিলেন দেশ থেকে। তখন যদি আমাকে বের করা না হতো, এই ধর্মান্ধ মৌলবাদীদের ইচ্ছে পূরণ করা না হতো, দেশের অবস্থা হয়তো এত খারাপ হতো না। তখন যদি এই এই জিহাদের যে ব্রিডিং গ্রাউন্ড সেগুলো নির্মাণ করা না হতো, এত খারাপ অবস্থা হতো না। এখন অবাক লাগে ভাবতে যে একজন মানুষ, সে আইনজীবী, উনি আইনজীবী পাবেন না। আসলে সবাই মিলে, সরকার এবং সরকার সমর্থক যত মানুষ আছে, এরাই তো এখন এই ধর্মান্ধরাই যেহেতু সংখ্যাগরিষ্ঠের মধ্যে পড়ছে, এরা আগেই যে বললাম যে নারী বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী, সংখ্যালঘু বিদ্বেষী। সংখ্যালঘুরাও তো, সংখ্যালঘু হিন্দুরা তো নিরাপদে নেই। এমনকি যারা সংখ্যালঘু প্রগতিশীল বুদ্ধিজীবী গোষ্ঠী, তারাও কিন্তু তাদের উপরও অত্যাচার হচ্ছে। একটা সময় তো এই জিহাদিরা ব্লগারদের হত্যা করেছে, যারা এথিস্ট ব্লগার ছিলেন তাদের হত্যা করেছে। এখন যারা ইসলামের সমালোচক, যে মুসলিম সমাজ থেকে এসছে, তারাও কিন্তু ভয়ে মুখ খুলছে না, তারা বেশিরভাগই দেশ ছেড়ে চলে গেছে। প্রগতিশীল যারা অসাম্প্রদায়িক মানুষ, তাদের জন্য বাংলাদেশের থাকার জায়গা নয়, তারাও বিদেশে চলে যাচ্ছে। তসলিমাদি, আমাদের অতিথিদেরও অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি এইমাত্র শেখ হাসিনার কথা একাধিকবার উল্লেখ করেছেন। 5ই আগস্ট থেকে 12ই ডিসেম্বর, তসলিমা নাসরিন 30 বছর এই মুহূর্তে বাংলাদেশের বাইরে। অপরদিকে শেখ হাসিনাও কিন্তু 12ই ডিসেম্বর আজকের তারিখ অবধি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বাইরে। তার এই গমনটাকে আপনি কোন চোখে দেখেন? আমি চেয়েছিলাম যে 15 বছর তো হয়ে গেল, শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন করছেন, তিনি যদি পদত্যাগ করেন এবং নির্বাচন দেন, তাহলে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের ফলে যারাই আসবে ক্ষমতায় তারাই দেশ চালাবে, এরকমই চেয়েছিলাম। কিন্তু শেখ হাসিনাকে যে দেশ ছেড়ে চলে যেতে হবে সেটা আমি ভাবিনি, সেটা আমি মনে করি না সেটা খুব ভালো কাজ হয়েছে। আসলে আর্মিরা যখন শেখ হাসিনার কথা শুনছিলেন না, তখন তাদের মধ্য থেকেই তাকে দেশ ছাড়ার কথা বলা হলো। হয়তো তার নিরাপত্তার কথা ভেবেই দেশ ছাড়তে বলেছিলেন, কিন্তু
সেটাও সেই আর্মিরাই আসলে ক্ষমতা চেয়েছিল, যারা জামাতে ইসলামী পন্থী আর্মির প্রচুর আর্মি আছে, তারাই এখন ক্ষমতায়, তারাই এখন এই এই ইউনূস সরকারের পাশে আছে। ইউনূস সরকার তো রিসেট বাটন চেপে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছুকেই মানে শেষ করে দিতে চেয়েছিলেন। 24-এর সেই জুলাইয়ের যে বিপ্লব, সকল বিপ্লব, এটাকেই তিনি মুক্তিযুদ্ধ বলতে চেয়েছিলেন। তারপর অনেকেই প্রতিবাদ করেছে, প্রতিবাদের ফলে তিনি আবার রিসেট বাটনের কথা বলছেন না। যে জিহাদি, একটুখানি আটকাচ্ছি, আপনি রিসেট বাটনের কথা বললেন, আমরা একটু সেট বাটনের দিকে আসবো। আপনি আমাদের সঙ্গে রয়েছেন, সেই সুযোগে আমাদের অন্যান্য অতিথিরা আপনাকেও একটু প্রশ্ন করতে চাইছেন। আমি সংক্ষেপে তাদের প্রশ্নগুলো আপনার কাছে একটুখানি নিয়ে আসবো। প্রথমে শুভময়দা, সংক্ষেপে যদি আপনার প্রশ্ন করেন তসলিমাদিকে। হ্যাঁ, প্রশ্ন থাকলে তো সবসময় প্রশ্ন থাকতো যে নতুন কবিতা কি লিখছেন বা নতুন উপন্যাস কি লিখছেন, তার কাছে তো এর থেকে বড় চাওয়া আমাদের কিছু নেই। কিন্তু এক্ষেত্রে যে মনে করিয়ে দেওয়াটা থাকে সেটা হচ্ছে, আজকে যে রোহিঙ্গারা ঢুকছেন বাংলাদেশে, সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের যে মৌলবাদ, সেই মৌলবাদ আজকে সারা পৃথিবী জুড়ে, এই যে যত দিন এগোচ্ছে, যত আমরা নাকি সভ্য হচ্ছি, তখন বিভিন্ন দেশ জুড়ে মৌলবাদের দাপটটাই আমরা দেখতে পাচ্ছি। এর কোনো সহজ কারণ আছে কি তসলিমাদি? এর কোনো সহজ কারণ আছে কি? ধর্মীয় মৌলবাদ, আসলে ধর্মটাকে তো রাজনীতিকরা খুব ব্যবহার করেন, এবং যারা সরকার গঠন করেন তাদের টিকে থাকার জন্য বা তাদের জনপ্রিয় হওয়ার জন্য ধর্মটাকে ব্যবহার করেন। প্রায় সব দেশেই তা করেন। কিন্তু অন্যান্য ধর্মগুলো যেভাবে সভ্য হয়েছে, সেই অন্যান্য ধর্মবিশ্বাসী মানুষেরা যেভাবে সভ্য হয়েছে, আমরা দেখতে পাই একটা সময় খ্রিস্টানরাও, সেই স্প্যানিশ ইনকুইজিশনের কথা আমরা জানি, ঈশ্বরে বিশ্বাস না করলে তাদের মেরে ফেলা হতো। কিন্তু এখন তো তারা তা করছে না। আগে খ্রিস্টান সোসাইটিতেও মেয়েদের স্বাধীনতা বলতে কিছু ছিল না, এখন তারা স্বাধীনতা ভোগ করছে। প্রতিটি সমাজ বদলায়, এমনকি বৌদ্ধ ধর্মের বা হিন্দু ধর্মের যে রক্ষণশীলতা ছিল বা নারী বিদ্বেষ ছিল, সেসব বদলেছে। আইনের বদল হয়েছে, নারী পুরুষের সমানাধিকার স্থাপন করা হয়েছে। এখন ধর্ম এবং রাষ্ট্রকে প্রত্যেকটা সভ্য দেশে পৃথক করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ ধর্ম এবং রাজনীতিকে পৃথক করা। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, আপনাকে প্রশ্ন করতে চাইছেন সংক্ষেপে। সজল, দিদি আপনি ভালো থাকবেন। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, দুটো পর্যায়ে আর কি। দেখুন, দেশ ছেড়ে আপনি তো 30 বছর আছেন, ভারতবর্ষটাও আজ আপনার দেশেরই মতন, কিন্তু আমাদের ভাবলেও খারাপ লাগে যে পশ্চিমবঙ্গে একটা প্রগতিশীল, তথাকথিত ওরা নিজেদের বলতো প্রগতিশীল ধর্মনিরপেক্ষ একটা সরকার আপনাকে পশ্চিমবঙ্গে রাখতে পারিনি মৌলবাদীদেরই ভয়ে। আপনার সেই সম্পর্কে আপনি সেই সময়ের কথা ভেবে আপনি কি রিয়াকশন দেবেন এইখানকার সেই দলগুলোকে, এবং বর্তমান কেন্দ্রীয় সরকার সম্বন্ধে আপনার কি ধারণা? তসলিমাদি বলুন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। আমি তো রাজনীতি করি না, আমি সরকারের প্রশ্ন করেছি ম্যাডাম, আমি সরকারের প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি বলছি কি, আমি সরকারকে, যেহেতু আমাকে এখানে বাস করতে দিয়েছেন, আমি নিরাপদে আছি, আমি নিরাপদ বোধ করি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যার মাথার মূল্য ধার্য করা হয়েছে সেই বহু দেশে, সেখানে আমি নিরাপদে বাস করছি, এখানে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, সেই জন্য আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। আর পশ্চিমবঙ্গের ঘটনাটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। বাংলাদেশ থেকে আমাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল, সেটা হয়তো কোনো কারণ ছিল, যদিও উচিত হয়নি আমাকে এইভাবে নির্বাসনে পাঠানো। তবে বাংলাদেশে প্রচুর ধর্মান্ধ ছিল, জিহাদি ছিল সেই সময়, সেই 30 বছর আগেই আমার লেখা নিয়ে যারা অসন্তুষ্ট ছিল, এই সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকেরা, ধর্মান্ধ লোকেরা, মৌলবাদীরা, তারা
মিছিল মিটিং করেছিল, আমার ফাঁসির দাবি করেছিল, সে কারণে বাংলাদেশ থেকে আমার বেরোতে হয়েছে। অর্থাৎ সেই ঘটনা অনভিপ্রেত আপনি বলছেন। আমাদের সঙ্গে কিন্তু বলেছেন সজলদা, প্লিজ আরো অনেকগুলো বিষয় রয়েছে। তসলিমা দি আমাদের সঙ্গে রয়েছেন, পেশায় উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক ভাস্কর সিংহ রায়। ভাস্করদা আপনাকে প্রশ্ন করতে চাইছেন, সংক্ষেপে ভাস্করদা প্লিজ। দেখুন, মুহূর্ত তুলিয়াশির একত্রে দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে। বাংলাদেশে মনে হয় এটা যদি হয় তাহলেই সমস্যার সমাধান হবে। আর আপনাকে প্রশ্ন করি, আপনি মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, ইসলাম মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে মৌলবাদীদের যে আজকে বাড়ন্ত, সেটাও একটা ধর্মীয় মৌলবাদীরা বাড়ছে। আপনাকে এই দেশ আশ্রয় দিয়েছে, কিন্তু বর্তমান যে সরকার, বিজেপি সরকার, তাদের মৌলবাদ সম্পর্কেও আপনি নিশ্চয়ই সচেতন এবং দেখতে পাচ্ছেন গোমাংস উনি কিন্তু উত্তর দিয়েছেন সরকারের প্রতি তার যে বক্তব্য একেবারেই নয়। ভাস্করদা অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল রিলেশন, আমি বলছি ওই যে কথাটা বলেছিলাম আগে, যে বাংলাদেশ থেকে বের করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাকে বের করাটা খুবই দুঃখজনক, কারণ বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে ছিল না। এবং যারা আমার তসলিমা গো ব্যাক এইসব লিখেছিল, তারা কতটা ওটা বানানো নাকি কতটা সত্যি তারা আমার লেখা পড়েছে এবং আমার লেখার বিরোধী, তা মনে হয়নি যে ওরা কেউ আমার লেখা পড়েছে, যারা সেই 2007 সালের 22শে নভেম্বর রাস্তায় নেমেছিল। যাই হোক, এটা হয়তো সরকার চেয়েছিলেন আমাকে বের করতে। আমরা একেবারে যে বিষয়ের আলোচনা করছি, অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে তসলিমা নাসরিনের ভাবনা এবং তার বক্তব্য তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।